হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে আজকে অনেক দিন পর দেখা হচ্ছে, কারণ কিছুদিন আমি এই চ্যানেলে ভিডিও দিইনি আমার। তো আজকে আমরা যে মাধ্যমিকের তোমাদের যে চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 6, যে চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের বোর্ডের যে বইয়ের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। তো তার আগে জেনে নেওয়া যাক যে এই যে চক্রবৃদ্ধি সুদ, এই চক্রবৃদ্ধি কথার মানে কি। আচ্ছা, তোমরা চ্যাপ্টার নাম্বার 2-তে অর্থাৎ 2 নম্বর চ্যাপ্টারে সরল সুদ সম্পর্কে পড়েছিলে। অর্থাৎ সরল সুদের ধারণা কি ছিল? মনে করো তুমি 100 টাকা কোনো ব্যাংকে রাখলে, আর তোমাকে যদি প্রতি বছর 10% করে সুদ দেওয়া হয়, তাহলে প্রথম বছরে সুদ পাবে তুমি 100 টাকার প্রথম বছরে সুদ পাবে কত? 10%, মানে 10 টাকা পেলে। দ্বিতীয় বছরেও সুদ পেলে কত? 10 টাকা। এইভাবে করে তৃতীয় বছরেও সুদ পেলে 10 টাকা। তুমি যত বছর রাখবে সুদ তুমি একটা কনস্ট্যান্ট সুদ পেতে থাকবে, অর্থাৎ 10 টাকা করে সুদ পেতে থাকবে, যেহেতু তুমি 100 টাকা করে রেখেছিলে, 100 টাকা রেখেছিলে। তার মানে তুমি যদি 3 বছর পরে তোমার টাকাটার হিসেব করো, তাহলে তোমার টাকাটা কত হয়ে যাচ্ছে? 130 টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ সুদ আসলে তুমি পাচ্ছ 130 টাকা। এটা মাথায় রাখবে, এটা আমাদের সরল সুদের ক্ষেত্রে হয়। এবার সেম জিনিসটাই যদি আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে করতাম, অ্যাপ্লাই করতাম, তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হতো? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হতো, মনে করো তুমি 100 টাকা রাখলে আর তোমাকে 10% হারেই সুদ দেওয়া হলো, 10% হারেই সুদ দেওয়া হলো। তাহলে প্রথম বছরে তুমি তো 100 টাকার ওপর সুদ মানে 10 টাকা পেলেই, ঠিক আছে? 100 টাকার ওপরে সুদ পেলে হচ্ছে কত? 10 টাকা। তাহলে প্রথম বছরে তুমি সুদ পেলে কত? 10 টাকা পেলে। এবার যখন তুমি দ্বিতীয় বছরে সুদ বের করতে যাবে, তখন কি ঘটনা ঘটবে? তখন কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মনে রাখবে আসলের সাথে সুদটা অ্যাড হয়ে যায়। এখানে যেমন আসল 100 ছিল, 100ই থেকে গেছিলো, অর্থাৎ 100-র ওপরেই তোমাকে 10% সুদ নিতে মানে দিত ব্যাংক। তাহলে ওই জন্য প্রত্যেকবার 10 টাকা করে পেতে। কিন্তু এর ক্ষেত্রে কি হয়ে যাবে? তুমি প্রথম বছরে সুদ পেলে 10 টাকা, তখন তোমার দ্বিতীয় বছরের আগে আসল কত হয়ে যাবে? 110 টাকা। এবার 110-এর তুমি যদি 10% বের করো, তখন সুদটা হয়ে যাবে 11 টাকা। কারণ 110-এর 10% মানে কত? 110 ইন্টু 10%, তাহলে 0,000 কেটে দাও, তাহলে কত আসছে? 11 টাকা। তাহলে সুদ পাচ্ছ 11 টাকা। এবার তাহলে তোমার কাছে ছিল 110 টাকা, সেটা সুদ পেলে 11 টাকা, তাহলে কত হয়ে গেল? 121 টাকা। তাহলে 121 টাকার আবার যদি তুমি তৃতীয় বছরে সুদ বের করো, তাহলে তৃতীয় বছরে সুদ হয়ে যাবে 121-এর 10%। তাহলে 121-এর 10% কত হয়? তোমার হচ্ছে 12.1। তাহলে 12.1। তাহলে 3 বছর পরে তোমার মোট সুদ কত হচ্ছে? 3 বছর পরে মোট সুদ হয়ে যাচ্ছে, দেখে নাও কত? 12 আর 11 কত হয়? 12 আর 11 23, 23 আর 10-এ কত হয়ে যাচ্ছে? 33.1। তাহলে যে তুমি সুদ আসল পাবে, সেই সুদ আসলটা তুমি কত পাবে? পাবে হচ্ছে 100-র সাথে তোমার আসল ছিল 100 প্লাস সুদ তোমার কত? 33.1, অর্থাৎ 133.1 টাকা। তাহলে খেয়াল করো, তাহলে তোমাদের যদি কোশ্চেন করা হয় সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোন সুদটাতে টাকা রাখলে তোমার বেশি সুবিধা হবে বা তোমার বেশি লাভ হবে, তাহলে কোন সুদের ক্ষেত্রে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমার বেশি লাভ হবে। এবার তুমি এখান থেকে খেয়াল করো, চক্রবৃদ্ধি সুদের সরল সুদের ক্ষেত্রে প্রথম বছরে সুদ ছিল 10 টাকা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরে সুদ ছিল কত? 10 টাকা। তাহলে যদি তোমাকে এরকম কোশ্চেন দেয় যে প্রথম চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হয় কত বছরে, তাহলে প্রথম বছর, অর্থাৎ 1 বছরে চক্রবৃদ্ধি সুদের টাকা এবং সরল সুদের টাকা কি হবে? সেম হবে। তারপরে দ্বিতীয় বছর থেকে চেঞ্জ হতে শুরু করবে, অর্থাৎ দ্বিতীয় বছর থেকে চক্রবৃদ্ধিতে বাড়তে শুরু করবে। আশা করি বুঝতে পেরেছো। এটাই ছিল চক্রবৃদ্ধি সুদের কনসেপ্ট। আচ্ছা, নেক্সট আমরা আসছি সূত্রে। আচ্ছা, এইটুকু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য একটাই, যে চক্রবৃদ্ধি সুদে 1 বছর পর থেকে তোমাদের আসলের সাথে সুদটাও কি হতে থাকে? যোগ হতে থাকে। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য। নেক্সট আমাদের চক্রবৃদ্ধি সুদের সূত্র। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সূত্রটা কি? চক্রবৃদ্ধি সুদে মনে রাখবে, আমরা যদি সূত্র আলোচনা করি, তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের প্রথম সূত্র হয়ে যায় সমূল চক্রবৃদ্ধির সূত্র। অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি মানে কি? সমূল চক্রবৃদ্ধি মানেই হচ্ছে সুদ আসল। অর্থাৎ চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদ আসল ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার মাথায় এন, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, যেখানে পি মানে কি? পি মানে হচ্ছে আসল। তারপরে আর মানে কি? আর মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার। আর মানে কি? চক্রবৃদ্ধি সুদের হার।
এবং এন মানে কি, এন মানে হচ্ছে সময়, মাথায় রাখবে এন মানে হচ্ছে সময়। এবার তোমরা বলতে পারো যে সরল সুদের ক্ষেত্রে তো আমরা সরল সুদ বের করার ডাইরেক্ট সূত্র পেয়ে যেতাম I = PRT/100, তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রেও কি পাবো না? তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে যদি কেউ সরাসরি চক্রবৃদ্ধির সুদ বের করতে চাও, মানে মনে করো যেহেতু আমরা এখানে সুদ আসল বের করেছি, তাহলে কেউ যদি চক্রবৃদ্ধির সুদ বের করতে চাও তাহলে কিছুই না, যেটা সমূল চক্রবৃদ্ধি P × 1 + R/100, তার মাথায় n থেকে তুমি মাইনাস করে দেবে P, তাহলে এটাই তুমি পেয়ে যাবে চক্রবৃদ্ধির সুদ বের করার ফর্মুলা। নেক্সট আমাদের 2 নাম্বার, যদি কখনো মনে করো যে তোমার কাছে দেওয়া আছে পরপর 2 বা 3 বছরের চক্রবৃদ্ধি সুদের হার, পরপর 2 বা 3 বছরের চক্রবৃদ্ধি সুদের হার, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হার যদি চেঞ্জ হয়, যদি তোমার কাছে পরপর 2 বা 3 বছরের চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে, মনে করো প্রথম বছরে R1%, দ্বিতীয় বছরে R2%, তৃতীয় বছরে R3% যদি দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা হয়ে যাবে, সমূল চক্রবৃদ্ধি = হয়ে যাবে P × 1 + R1/100 × 1 + R2/100 × 1 + R3/100। এবার যদি কেউ 3 বছরের বেশিও দেওয়া থাকে তাহলে ডট ডট চলতে থাকবে, 2 বছর দিলে এত দূরে থেমে যাব, 3 বছর দিলে এত দূরে থামবো, 4 বছর দিলে আরেকটা নেব। এখানে R1 মানে প্রথম বছরের সুদের হার চক্রবৃদ্ধি, R2 মানে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের হার, এবং R3 মানে হচ্ছে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের হার। এটা হচ্ছে সেকেন্ড সূত্র আমাদের। 3 নম্বর সূত্র, যদি কখনো সুদের পর্ব দেওয়া থাকে, মনে করো তোমাকে দেওয়া আছে সুদের পর্ব, এই পর্ব কথাটার মানে কি? সুদের পর্ব কথাটার মানে হলো অর্থাৎ 6 মাস পর পর সুদ দেবে, 6 মাস পর পর সুদ দেবে, বা হতে পারে 3 মাস পর পর সুদ দেবে, বা হতে পারে মানে যত মাসই বলুক না কেন 3 মাস পর পর সুদ দেবে। যদি এরকম একটা শর্ত থাকে যে 6 মাস পর পর বা 3 মাস পর পর যদি সুদ দেওয়ার একটা শর্ত থাকে, তাহলে মনে রাখবে 6 মাস পর পর যদি সুদ দেয় তাহলে বছরে কয়বার সুদ দেবে? 2 বার, কারণ 12 মাস আমাদের হয়, 12/6, তাহলে সুদের পর্ব কত হবে? 2। তাহলে সুদের পর্ব যখন 2 হবে, অর্থাৎ 6 মাস পর পর যদি কেউ সুদ দেয় 12/6 = 2, তাহলে সুদের পর্ব যদি 2 হয় তখন সমূল চক্রবৃদ্ধির সূত্র আমাদের ক্ষেত্রে কি হয়ে যাবে? তখন সমূল চক্রবৃদ্ধির সূত্র আমাদের কাছে হয়ে যাবে P × 1 + R/2/100, তার মাথায় 2n, কিছুই না, পর্ব যা থাকবে সেটা দিয়ে আমরা আর কে বাই করে দেব এবং n এর সাথে গুণ করে দেব, ঠিক আছে? আর যদি সুদের পর্ব কখনো 3 দেওয়া থাকে, সুদের পর্ব কখনো যদি 12 মনে করো 3 মাস পর পর দেবে, তাহলে 3 × 4 = 12, এখানে 4 হলো, তাহলে এটাই যদি হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি যেটা তোমার পর্ব বেরোবে, ঠিক আছে, যেটা তোমার পর্ব বেরোবে সেটা কি করবে? সেটা বের করে নেবে P × 1 + R/4/100, তার মাথায় 4n। এবার যদি পর্ব 8 মাস দেয় সেই হিসাবে 12/8 করে নেব আমরা, পর্ব যদি যাই দেখ না কেন আমরা সেইভাবেই অঙ্কটা করে নেব, ঠিক আছে? এই ছিল তোমাদের চক্রবৃদ্ধি অর্থাৎ 6.1 এর প্রথম যে কয়েকটা সূত্র, সেটা আমরা সূত্রগুলো লিখে নিলাম, এবার আমরা অঙ্ক করব, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা যদি তোমাদের মনে হয় যে তোমরা এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছো, তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা টুকে নাও। নেক্সট, এবার আমরা অঙ্কতে আসি। তো আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 112-তে তোমাদের কোষে দেখি 6.1 আছে, পেজ নাম্বার 112। তো আমরা যেহেতু অঙ্ক মনে রাখবে, অঙ্ক হচ্ছে শেখার জিনিস, তো যদি আমি প্রত্যেকটা ধরে ধরে করিয়ে দিই তাহলে তোমাদের অঙ্ক আর শেখা হবে না, তোমাদের খালি টোকাই হবে। ওই জন্য মাথায় রাখবে, আমি সূত্র তোমাদের শিখিয়ে দিচ্ছি, সেই সূত্রের উপর বেস করে যেগুলো যেগুলো অঙ্ক হয় সেই অঙ্কগুলো আমি করিয়ে দেবো, তারপরে তোমাদের যেগুলো কাজ দেবো সেগুলো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে করবে, এবং যদি না পারো তাহলে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো, আচ্ছা, তোমাদের প্রথম অঙ্ক থেকেই শুরু করি। বলা হচ্ছে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা দিয়ে একটি ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম, 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো? অর্থাৎ সুদ আসল জানতে চেয়েছে, সময়টা আমাদের কাছে দিয়ে দিয়েছে, অর্থাৎ আমরা পাশে ডাটা লিখে নেব, তথ্য যেটা আমাদের কাছে দেওয়া আছে, ঠিক আছে? পি মানে আমাদের কাছে আসল কত দেওয়া আছে, আসল দেওয়া আছে, দেখে নাও তোমাদের 5,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, আর মানে চক্রবৃদ্ধি সুদের হার কত বলে দেওয়া আছে? চক্রবৃদ্ধি সুদের হার
চক্রবৃদ্ধি সুদের হার বলে দেওয়া আছে 8.5% এবং n = সময় আমাদের কাছে বলে দিয়েছে কত 2 বছর। তাহলে আমরা এটা লিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে যেটা পার্সেন্ট থাকে সেটাই হয় সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার। এবার তোমাকে 2 বছর শেষে সুদ আসল বের করতে বলেছে, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেছে। তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্র কি জানি আমরা? সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল যে যেটা লিখতে পারো। তাহলে সুদ আসলের সূত্র কি জানি আমরা? সুদ আসলের সূত্র জানি p × 1 + r/100, তার মাথায় কত n, জাস্ট মান বসিয়ে দাও। p এর ভ্যালু কত? p এর ভ্যালু হচ্ছে 5000, তারপরে 1 প্লাস r এর ভ্যালু কত? r এর ভ্যালু হচ্ছে 8.5/100 এবং n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 2, কারণ 2 বছরে বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5000 এখানে ব্র্যাকেটে 1 প্লাস, এবার তোমরা যদি চাও যে আমি পয়েন্ট উঠিয়ে দেবো তাহলে পয়েন্ট উঠিয়ে দিতে পারো। পয়েন্ট উঠালে এখানে এক্সট্রা একটা শূন্য অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 1000 হয়ে যাবে। তাহলে এখানে থাকবে 85/1000 আর এখানে থাকবে হচ্ছে তার স্কোয়ার। এবার দেখো, অনেকের ধারণা অনেকের মতো হয় যে আমরা এখানে কি করব, কাটাকুটি করব। আমি বলবো কাটাকুটি করো না, এখানে তাড়াতাড়ি করার জন্য তোমাদের কি করবে, এখানে যোগ করে নাও। দেখো সিম্পল হবে 1000 × 1000 + 85, তাহলে এখানে কি হবে 1085/1000, তার মাথায় কত হয়ে যাবে? তার মাথায় হয়ে যাবে স্কোয়ার। এবার কোনো কিছুর স্কোয়ার মানে আমরা জানি সেটাই দুবার হয়, অর্থাৎ 1085/1000 গুণ 1085/1000। এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটাই সমস্যা যে তোমাদের কি করতে হয়, গুণ করে দেখাতে হবে, অর্থাৎ গুণ তোমাদের একটু করতেই হবে। আর যদি ভাবো যে না আমি কাটাকুটি করে নেবো তাহলে কাটাকুটি করতে পারো তোমরা তোমাদের ইচ্ছে মতো। দেখো 3টা শূন্য কেটে দিলাম। এবার 5 দিয়ে মনে করো এটা কাটছি, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে? 5 দিয়ে কাটলে কত হবে? 5 দিয়ে কাটলে 200। আচ্ছা, এবার মনে করো আচ্ছা আমি যদি না কাটতাম, মনে করো আমি যদি না কাটতাম তাহলে আরও ইজি হয়ে যেত আমাদের কাছে। এখানে ছিল কত? 1000 আর এখানে ছিল কত আমাদের? 5। এবার তোমাদের একটু কষ্ট করে কি করতে হবে, 1085 এবং 5কে গুণ করে নিতে হবে, তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। নিচে সবসময় 1000 বা 100 বা 10 রাখার চেষ্টা করবে যাতে কাটাকুটিতে আমাদের ইজি হয়ে যায়। তাহলে আমাদের 1085-র সাথে 1085 যদি আমরা গুণ করি তাহলে দেখো গুণ করলে কত আসবে। গুণ তোমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। 5 × 5 = 25, 2 42, 5 ইন্টু 8 × 5 = 40, শূন্য থাকলে 4, 8 × 64, 4 × 68, 6, 8 × 8 ইন্টু 0-র সাথে যাই গুণ করো 0ই হয়, আর ইন্টু 1-এর সাথে যাই গুণ করো 1085ই হয়। তাহলে 5 এখানে থাকলো 2, 8 × 4 = 12, 2 হাতে থাকলো 1, 17, হাতে থাকলো 1, 17, 1, 1, এটা আসলো। এবার এর সাথে তোমাকে আবার গুণ করতে হবে কত? এর সাথে আবার গুণ করতে হবে তোমাকে 5, তাহলে 5 গুণ করে নাও। যদি 5 গুণ করে নাও তো কত হবে? 5, 5 × 2 = 10, 2 = 12, 2 তাহলে 1, 5 × 10 = 1, 11, 1 থাকলো 1, 6, 8, 8 এটা আসলো, অর্থাৎ 5886,125। তাহলে তোমাদের কাছে আসলো 5886,125 বাই নিচে আমাদের কাছে থাকলো কত? 1000। এবার 1000 থাকার জন্য আমাদের 3 ঘর আগে পয়েন্ট বসে যাবে, তাহলে 5886.125, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের উত্তর। পরবর্তীতে অঙ্ক যাওয়ার আগে তোমাদের বলে দিই একটু যে তোমরা ভাববে এখানে বইয়েতে অ্যান্সার 1, 3 আছে, কিন্তু মনে রাখবে আসন্ন মান হিসেবে অনুযায়ী 5 থাকলে তার আগের সংখ্যা যদি জোড় থাকে তাই তার সাথে 1 অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে উত্তরটা আসবে সেটা হয়ে যাবে 5886.13 টাকা, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট পরের অঙ্ক। পরবর্তীতে তোমাদের দেখো সেম 2 নম্বর অঙ্ক বলেছে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, ওটা তোমরা বাড়িতে করে নেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর অঙ্কে তোমাদের চক্রবৃদ্ধি সুদ জানতে চেয়েছে, অর্থাৎ এখানে 3 নম্বর অঙ্কে কি বলেছে, গৌতম বাবু 2000 টাকা, অর্থাৎ আসল তোমাদের কত? 2000 টাকা, ঠিক আছে। তো বলা হচ্ছে গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে, তার চক্রবৃদ্ধি সুদের হার কত? 6%, 2 বছরের জন্য ধার নিয়েছেন, তাহলে এখানে 2 বছর হলো। এবার বলা হচ্ছে 2 বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। এবার দেখো তোমরা যদি চাও ডাইরেক্ট চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আমি শিখিয়ে দিয়েছি, চক্রবৃদ্ধি সুদ ডাইরেক্ট বের করতে পারো, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি আমাদের কাছে? p × 1 + r/100, তার মাথায় n, অর্থাৎ পাওয়ার n মাইনাস p, জাস্ট মান বসাবে, উত্তর বের করে নেবে। দেখো দুটোর মধ্যে কমন কি নেওয়া যায়? p কমন নিয়ে নাও, তাহলে p কমন নিলে আমাদের কাছে পড়ে থাকবে 1 + r/100, তার মাথায় n - 1, ঠিক আছে। এবার মান বসিয়ে নাও, p মানে কত?
2000। তাহলে আসল আমাদের কাছে কত ছিল 2000। আচ্ছা এখানে কত ছিল 1 প্লাস আর এর ভ্যালু কত আমাদের কাছে, আর এর ভ্যালু হচ্ছে 6, তাহলে 6/100 তার মাথায় 2 মাইনাস 1, এটাই তো। আচ্ছা তাহলে থাকলো আমাদের কাছে 2000। এখানে আমি বললাম যে তোমরা ডাইরেক্ট যোগ করে নেবে, কাটাকুটি করার দরকার নেই। 100 কে 100 প্লাস 6 তাহলে কত হবে 106/100 তার মাথায় স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে এবার আচ্ছা 2000 এখানে ব্র্যাকেটে যদি তুমি এটাকে লিখতে পারো এরকম যে 106-এর স্কোয়ার বাই 100-র স্কোয়ার লেখা যাবে, মাইনাস এখানে থাকবে 1। ঠিক আছে আচ্ছা এটাই যদি হয় তাহলে খেয়াল করো 2000 থাকলো, আমরা যদি এখানে লসাগু নিয়ে নিতাম নিচে, অর্থাৎ নিচে যদি আমরা লসাগু নিয়ে নিতাম 100-র স্কোয়ারকে লসাগু নিয়ে নিতাম, তাহলে এখানে 100-র স্কোয়ার ভাগ করলে 1 এবং ওপরের ট্যাকই থাকতো, অর্থাৎ 106-এর স্কোয়ার থাকতো, মাইনাস এখানে 1-এর সাথে কিছু নেই মানে নিচে এটা গুণ হয়ে ওখানে বসে যেত, অর্থাৎ 100-র স্কোয়ার হয়ে যেত। ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো। এবার দেখো ওপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমরা যত সম্ভব চাইছি আমরা ক্যালকুলেশনটাকে ইজি করার, ওই জন্য আমরা এইভাবে করছি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে a প্লাস বি আর একটা হবে a মাইনাস বি, আর নিচে 100-র স্কোয়ার ছিল, আমি এটাকে লিখতে পারি 100 গুণ 100। ঠিক আছে লেখা যায়। আচ্ছা এখানে কিছু ছিল না মানে তো গুণ দিতেই পারি। তাহলে খেয়াল করো 0 কেটে দাও, 0 0, এখানকার 0 0 আর এখানকার একটা 0 কেটে গেল। তাহলে আমাদের কাছে পড়ে থাকলো 2 গুণ 106 প্লাস 100 কত হবে 206 গুণ এখানে কত 106 থেকে 100 বাদ, তার মানে 6 বাই নিচে কত থাকবে আমাদের কাছে 10। এবার যদি আমরা গুণ করি অর্থাৎ 2 6 12, 12-র সাথে 206 গুণ করি অর্থাৎ 206-এর সাথে 12 গুণ করে দাও, তাহলে কত আসবে একবারে যদি করে দাও 12 6 72, 2 হাতে গেলো 7, 12 দুগুণে 24, অর্থাৎ 24/72, তার মানে আমাদের কাছে আসলো উত্তর 24/72 বাই নিচে আমাদের কাছে কত ছিল 10। আর যদি 10 থাকে শূন্য, একটা শূন্যের জন্য পয়েন্ট 1 ঘর আগে চলে যায়, অর্থাৎ 247.2 টাকা। এটা আমরা চক্রবৃদ্ধি সুদের একবারে ফর্মুলা বের করে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করে নিলাম। আর এই জায়গায় মাথায় রাখবে, এই জায়গায় তুমি চাইলে স্কোয়ার ভাঙিয়েও করতে পারতে, কিন্তু আমি স্কোয়ার ভাঙালাম না, যাতে এখানে আমাদের সূত্র আসে, আমাদের অঙ্কটা ইজি হয়ে যায়। ঠিক আছে, যদি কোনো জায়গায় সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো যে স্যার আমার এই জায়গায় সমস্যা আছে, আমি তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কতে আসি। এরপর আমাদের নেক্সট অঙ্ক 5 নম্বর, তোমরা 4 নম্বরটা বাড়িতে করে নেবে, সেম টাইপের অঙ্ক আছে। 5 নম্বর কি বলছে দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি। দেখো এখানে তোমাদের একটা সমস্যা হতে পারে যে এখানে বলেছে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে যখনই এরকম টাইপের অঙ্ক থাকবে যে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি, তার মানে কী করবে তুমি মনে রাখবে চক্রবৃদ্ধি সুদ সবসময় যদি সুদের পর্ব না বলে দেওয়া থাকে তাহলে বছর হিসেবে হয়, অর্থাৎ 1 বছর 2 বছর 3 বছর এরকম হয় যদি সুদের পর্ব না বলে দেওয়া থাকে। তাহলে এখানে 2.5 বছরের যে মানেটা দেওয়া আছে সেখানে 2 বছরের জন্য তুমি চক্রবৃদ্ধি অ্যাপ্লাই করবে, আর বাকি যে হাফ বছর আছে এই হাফ বছরে তোমাদের চক্রবৃদ্ধি অ্যাপ্লাই হবে না, এখানে তোমাদের সরল সুদ অ্যাপ্লাই হবে। বুঝতে পারলে কথাটা? অর্থাৎ 2.5 বছর তোমাদের এখানে বলে দিয়েছে ঠিক, কিন্তু 2.5 বছরের মধ্যে 2 বছরটাতে কি অ্যাপ্লাই হবে চক্রবৃদ্ধি অ্যাপ্লাই হবে, এবং বাকি যে হাফ বছর অর্থাৎ অর্ধেক বছরে সেখানে সরল সুদ অ্যাপ্লাই হবে। তাহলে প্রথম 2 বছরের ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করে নিই। ঠিক আছে, তাহলে প্রথম 2 বছরের ক্ষেত্রে তাহলে সময় আমরা নিচ্ছি কত, সময় আমরা নিচ্ছি হচ্ছে 2 বছর। তোমার টাকা কত ছিল, টাকা ছিল 80,000, তাহলে এখানে 80,000 টাকা লিখলাম আমরা। আচ্ছা চক্রবৃদ্ধি সুদের হার আমাদের কাছে কত দেওয়া ছিল, আমাদের কাছে দেওয়া ছিল 5% চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে এখানে প্রথম 2 বছরের ক্ষেত্রে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করে নিচ্ছি। সমূল চক্রবৃদ্ধি কি হয়ে যাবে, সূত্র তো জানোই তোমরা, সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু হয়ে যাবে P × 1 + R/100 তার মাথায় N। তাহলে P আমাদের কাছে কত 80,000 × 1 + R আমাদের কাছে 5/100 তার মাথায় 2। ঠিক আছে, পাওয়ারে 2। আচ্ছা এখানে থাকলো 80,000 ইন্টু, এখানে আমরা বলেছিলাম ক্যালকুলেশন করার দরকার নেই, এটাকে লিখতে পারি আমরা 105/100, যেহেতু তার মাথায় স্কোয়ার আছে তাহলে কবার লিখতে পারবো, দুবার। 105/100 দুবার একবারে করে দিলাম। 0 0 কেটে দাও, 0 0 0 0 0 0, এখানকার 0 0 কেটে দাও। তাহলে আমাদের কাছে থাকলো 105 × 105 × 8। তাহলে তুমি 105-এর সাথে 105 গুণ করে নাও,
তাহলে কত আসবে, প্রথমে আসবে 525, 5 দিয়ে গুণ করলে এখানে 0 আর এখানে 105, তাহলে আমাদের কাছে আসবে 11025, ঠিক আছে। তাহলে 105 গুণ করলে এটা আসছে। এবার এর সাথে তোমরা 8 গুণ করে দাও, তাহলে 8 গুণ করলে তুমি নিজেই পেরিয়ে যাবে। 8 দিয়ে গুণ করলে কত হবে, 25 8 200 আর 11 8 88, অর্থাৎ আমাদের কাছে আসে 88,200 টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি আমরা প্রথম 2 বছরের জন্য পেয়ে গেলাম 88,200, তো অর্থাৎ 80,000 টাকাটা 2 বছরে 88,200 টাকা হবে। এবার এই টাকাটা পরবর্তী যে হাফ বছর হবে, অর্থাৎ এই টাকাটা অলরেডি হয়ে গেছে, কারণ আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা অ্যাড হয়, এই টাকাটা 2 বছর পরে পাবো। তাহলে 2 বছর পরের আরও যে হাফ বছর আছে বাকি, অর্থাৎ বাকি হাফ বছরের ক্ষেত্রে সরল সুদ অ্যাপ্লাই করে দাও। তাহলে বাকি হাফ বছরের ক্ষেত্রে সুদ কত পাবো, সুদ মানে আমরা কি জানি, PRT/100, I=PRT/100। পি মানে আমাদের কাছে এখন কত টাকা আছে, 88,200 ইন্টু আর আমাদের কাছে কত 5%, টি আমাদের কাছে কত হাফ, ইন্টু বাই 100, 0 0 0 0 কেটে দাও। আচ্ছা 2 দিয়ে যদি এটাকে কাটাকুটি করি, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 441, আর 441-এর সাথে 5 গুণ করলে 5 একে 5, 5 4 20, 0 2, অর্থাৎ 2205 টাকা। তাহলে তুমি হাফ বছরের সুদ পেলে 2205, তাই তোমার কাছে আসল ছিল এটা, আর এর সুদ অ্যাড করে দিয়ে তুমি আড়াই বছরে, তোমাকে কি বলেছে, আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি কত। তাহলে আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি = হয়ে যাবে, এই দুটো অ্যাড হয়ে যাবে, কারণ এই সুদটা পরে তোমাকে অ্যাড করতে হবে। তাহলে 88,200 প্লাস 2205, তাহলে এটাই যদি হয় তাহলে অ্যাড করলে আমাদের কত আসবে 5, এখানে থাকবে 0, এখানে 2 আর 2 এর 4, তারপরে 8 2 10 এর 0, হাতে থাকলো 1, অর্থাৎ 90,405 টাকা তুমি সমূল চক্রবৃদ্ধি হিসাবে পাবে, মাথায় রাখবে। নেক্সট, পরবর্তী অঙ্ক। পরবর্তী আমাদের অঙ্ক 6 নম্বর অঙ্ক। তো 6 নম্বর অঙ্কটা তোমরা দেখো কি বলছে, ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। তাহলে 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেছিলেন, টাকাটা আমাদের জানা নেই। তাহলে এক্ষেত্রে অঙ্কটার ক্ষেত্রে আমাদের আসল বের করতে বলেছে, এবং আমাদেরকে দেখো তোমাদের বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ 2,496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিল, অর্থাৎ তোমাদের চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে। তো চক্রবৃদ্ধি সুদ বের করার ফর্মুলা কি তোমাদের শেখানো হয়ে গেছে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ বের করার ফর্মুলা হলো P ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস R/100 তার মাথায় N মাইনাস পি, তাই তো, এটাই তো চক্রবৃদ্ধি সুদ। এবার চক্রবৃদ্ধি সুদ তোমাদেরকে বলে দিয়েছে কত, 2496, দেখে নাও তোমরা, বলে দিয়েছে 2496। আচ্ছা পি জানতে চেয়েছে, পি কে কমন নিয়ে নাও, তাহলে কমন নিয়ে নিলে আমাদের কাছে থাকবে 1 প্লাস আর এর ভ্যালু আমাদের কাছে কত 8/100 তার স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে থাকলো 2496, এখানে থাকলো পি, এটাকে আমরা লিখতে পারবো 108/100 তার স্কোয়ার মাইনাস 1। একটু আগে এরকম টাইপের আমরা অঙ্ক করলাম যে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো, অর্থাৎ এদিকে থাকলো 2496 পি, এখানে আমাদের কি হবে 108-এর স্কোয়ার মাইনাস 100-এর স্কোয়ারটা এখানে গুণ হয়ে যাবে, তাহলে 100-এর স্কোয়ার বাই নিচে লসাগু হয়ে যাবে 100-এর স্কোয়ার, একবারে করে দিচ্ছি কারণ একটু আগে আমরা অঙ্ক করলাম, ঠিক আছে। 100-এর স্কোয়ার লসাগু হলো, তাহলে 108-এর স্কোয়ার থাকলো এবং 1-এর জন্য 100-এর স্কোয়ারটা গুণ হয়ে গেল। তাহলে এটাই যদি হয়, তাহলে খেয়াল করো 2496 থাকলো, এখানে থাকলো পি, আচ্ছা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে, a প্লাস বি, আরেকটা হবে a মাইনাস বি বাই নিচে আমরা লিখতে পারি 100 গুণ 100, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের কাছে থাকলো 2496 ইকুয়াল টু পি ইন্টু 108 ইন্টু 100, তাহলে কত আসবে 208, 108 প্লাস 100 মানে 208 ইন্টু 8 বাই নিচে আসবে 100, অর্থাৎ 100 গুণ 100 মানে 4টা শূন্য, একবারে করে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, পি বের করতে চাইছি, তাহলে এখানে 2496 এর সাথে এই নিচেরটা গুণ হয়ে যাবে, অর্থাৎ 10,000 গুণ হয়ে গেল,
আর এই পি এর সাথে যেটা ছিল সেটা একবারে নিচে নিয়ে এসে বাই হয়ে গেল। তাহলে আমরা যদি এটাই করে দিলাম তাহলে এটা ক্যালকুলেশনে কাটাকুটি করলে তোমাদের পি বেরিয়ে যাবে। এবার কাটাকুটি তোমরা করে নাও, ঠিক আছে? আচ্ছা আমি করে দিচ্ছি, কারণ তোমাদের অঙ্কের প্রতি ভয়, আর সেই ভয় দূর করতেই আমি তোমাদের মেন্টর অর্থাৎ প্রদীপ স্যার, তোমাদের ম্যাজিক ম্যাথ চ্যানেলের যে ইউটিউবের স্যার, তোমাদের পাশে আমি সবসময় আছি। এবং মাথায় রাখবে যে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত করবে। আচ্ছা এবার 8 দিয়ে কাটাকুটি করে নাও। তাহলে 8 দিয়ে যদি কাটাকুটি করি, 8 3 24, তারপরে 8 1 8, 1 থাকলো, 8 2 16 অর্থাৎ 312। তাহলে আমাদের কাছে থাকলো 312। আচ্ছা ছোট ছোট করে যদি আমরা কাটাকুটি করি, মনে করো 4 দিয়ে যদি কাটাকুটি করি, 4 দিয়ে 4 7 28, 3 থাকলো, 4 8 32, এখানে 4 দিয়ে কাটাকুটি করলে কত আসবে? 4 5 20, 4 2 8 52, ঠিক আছে? আচ্ছা 13 দিয়ে যদি কাটাকুটি করি, 13 4 52 আর 13 6 78, তাই তো? আবার 4 2 2 4, 2 3 6, তাহলে 2 দিয়ে যদি 10,000কে কাটি তাহলে কত আসবে? 5,000। তাহলে আমাদের উত্তর আসবে পি ইজ ইকুয়াল টু 5 × 3, তার মানে 15,000 টাকা। তার মানে আসল আমাদের কাছে কত থাকবে? 15,000 টাকা, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার, মাথায় রাখবে। কাটাকুটি তোমরা তোমাদের মতো করতে পারো, আমি আমার মতো করলাম। নেক্সট পরবর্তী অঙ্ক, নেক্সট পরবর্তী ম্যাথ তোমাদের আচ্ছা 7 তারপরে 8 তোমরা বাড়িতে করে নেবে। 8 নম্বরটা ইজি আছে। তোমাকে 8 নম্বর কী বলেছে একটু বলে দিই আমি। 8 নম্বর বলেছে বার্ষিক এত % চক্রবৃদ্ধি সুদের হারে সমবায় ব্যাংকে টাকা জমা রেখে 2 বছর পরে সুদে আসলে, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে। যেমন করে আমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা ফেললাম আগের অঙ্কে, সেমভাবে এখানে সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু ফর্মুলা ফেলে সমূল চক্রবৃদ্ধির নিচে ওই সংখ্যাটা বসিয়ে কাটাকুটি করবে, ঠিক আছে? তাহলে উত্তর বেরিয়ে যাবে। নেক্সট আমরা চলে আসি 11 নম্বরে চলে আসি। 11 নম্বর দেখো কি বলছে, 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য। তাহলে তোমাকে বলে দিয়েছে 10,000 টাকার 5% চক্রবৃদ্ধি সুদের হারে কয় বছর? 3 বছর। তাহলে এখানে 3 বছরে তোমাকে চক্রবৃদ্ধি সুদও বের করতে হচ্ছে, আবার সরল সুদ বের করতে হচ্ছে। তাদের পার্থক্য বলেছে, অন্তর আর পার্থক্য একই, ঠিক তোমরা এর আগের অঙ্কটা বাড়িতে করে নেবে, ঠিক আছে? তাহলে চক্রবৃদ্ধি সুদ যখন বের করছি আমরা, তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য ডাইরেক্ট সূত্র আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি, পি ইন্টু ব্র্যাকেটে 1 + r/100, তার মাথায় n মাইনাস পি থাকে, তো পি যেহেতু কমন নিয়ে নিচ্ছি তাহলে ডাইরেক্ট সূত্র আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা পি আমাদের কাছে কত? 10,000। এখানে থাকবে 1 + r এর ভ্যালু কত? 5/100, তার মাথায় এখানে আমাদের 3 - 1, তাই তো? আচ্ছা এটাই যদি হয় তাহলে এখানে থাকলো 10,000 ইন্টু এখানে থাকবে 105/100, আর এখানে তার মাথায় কিউব -1। আচ্ছা এবার খেয়াল করো, তাহলে 105-এর মাথায় কিউব আছে, তাহলে আগের যে স্কোয়ার ছিল বলে আমরা ইজিলি করতে পেরেছিলাম। এখানে তোমাদের a³ - b³ এর সূত্র তো দরকার নেই। 105 105 105 তিনটে 105কে গুণ করে নাও। তাহলে 105 আর 105 গুণ করলে একটু আগে আমরা করেছিলাম সেটা কত বেরিয়েছিল, তাও করে নাও তোমরা, 525 000 105। তাহলে আমাদের বেরিয়েছিল 11025, 11,025। আবার এর সাথে যদি 105 গুণ করে নাও তাহলে কত হবে? 105 গুণ করলে 25 5 125, 5 11 55, শূন্যর তো কোনো ভ্যালু নেই, তাই 00000 ইন্টু 11025। আচ্ছা এটাই যদি হয় তাহলে 5 2 6 7 5 1 1, তাহলে আমাদের কাছে থাকলো 1157625। তাহলে এখানে হবে 10,000, এটা মানে হচ্ছে 1157625 বাই নিচে কত হবে? 100-র কিউব মানে 6টা শূন্য হয়ে যাবে, তাই তো? দুটো আছে তার কিউব মানে 6টা শূন্য হয়ে গেল -1। এবার যদি আমরা এখানে লসাগু করতাম তাহলে 1000, 4টা শূন্য, এখানে ইন্টু নিচে লসাগু কটা আসতো? 6টা শূন্য আসতো, এখানে আসতো 1157625 মাইনাস কিছু না থাকলে ডাইরেক্ট গুণ হয়ে যায়, 1 লিখে কটা শূন্য হতো? 6টা শূন্য, 1 2 3 4, 4টা শূন্য কেটে দাও,
তাহলে আমাদের কাছে পড়ে থাকলো এখানে কত পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো আচ্ছা এখানে কটা আছে, 6টা, এখানেও দেখো 6টায় 1 2 3 4 5 6 7, 7টা আছে। 0 5 থেকে 0 বাদ দিলে 5, 2 থেকে 0 বাদ দিলে 2, 6 থেকে 0 বাদ দিলে 6, 7 থেকে 0 বাদ দিলে 7, 5 থেকে 0 বাদ দিলে 5। তার মানে এখানে আমরা 5টা নিয়ে নিয়েছি, এখানেও 5টা শূন্য দেখো নিয়ে নিয়েছি। তাহলে আমাদের কাছে পড়ে থাকলো 5 থেকে 5, আচ্ছা 1 থেকে 0 1, আর 1 থেকে 1 বাদ দিলে 0, তাই তো। তাহলে এটাই থাকলো বাই 100। তাহলে আমাদের কাছে থাকলো 1576.25 টাকা, কারণ 100 আছে, 2 ঘর আগে পয়েন্ট বসে গেল। ঠিক আছে, ক্যালকুলেশন একটু ধীরে সুস্থে করবে, তাহলে ইজিভাবে তোমরা পেরে যাবে। তাহলে এটা ছিল চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা নেক্সট তোমাদের বলেছে সরল সুদ বের করতে, তো সরল সুদ আমরা বের করে নিই। তাহলে এরপর আমাদের সরল সুদের সূত্র কি? সরল সুদের সূত্র হলো I = PRT/100। তাহলে এটাই যদি হয় তাহলে এখানে পি আমাদের কাছে কত ছিল 10,000 গুণ আর আমাদের কাছে কত 5%, টিম সময় কত ছিল 3 বছর, বাই নিচে 100। তার জন্য ডাটা ক্ষেত্রে এখানে টি তোমরা করে দিতে পারো। আচ্ছা 0 0 0 0 কেটে দাও, তাহলে 5 3 15 আর 100, তাহলে কত হলো 1500। তাহলে সরল সুদ আমাদের ক্ষেত্রে বেরোলো কত 1500, আর চক্রবৃদ্ধি সুদ আগে আমাদের বেরিয়েছিল এটা। তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর বলেছে, তাই যেহেতু আমরা জানি চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, কারণ পার্থক্য বের করতে বলেছে, তাহলে কত হয়ে যাবে 76.25, কারণ এটা থেকে এটা বাদ দিলে কত থাকছে 76.25 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্ক। পরবর্তী অঙ্ক আমরা 12 নম্বর অঙ্কতে আসি, অর্থাৎ 12 নম্বর অঙ্ক কি বলছে আমাদের দেখে নাও। বলা হচ্ছে বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর যদি আচ্ছা এবার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর তোমাকে বলেই দিয়েছে, তাহলে বলছে টাকার পরিমাণ কত। আচ্ছা চক্রবৃদ্ধি সুদ টাকার পরিমাণ জানতে চেয়েছে, অর্থাৎ পি আসল জানতে চেয়েছে। চক্রবৃদ্ধি সুদের হার তোমাকে কত বলে দিয়েছে, তোমাকে বলে দিয়েছে 9%, ঠিক আছে, আর সময় বলে দিয়েছে 2 বছর, তাই তো, সময় বলে দিয়েছে কত 2 বছর। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করে নিই। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হলো পি ইন্টু 1 প্লাস r/100, তার মাথায় n, অর্থাৎ তার পাওয়ার n -1। তাহলে পি মানে আমাদের কাছে পি জানা নেই, 1 প্লাস আর এর ভ্যালু কত আমাদের কাছে, আর এর ভ্যালু হচ্ছে 9/100, তার মাথায় 2 -1, তাই তো। তাহলে এটাই যদি হয় তাহলে পি ইন্টু এখানে থাকবে 109/100 তার স্কোয়ার -1। এবার যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে যদি দাও তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 109 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, বাই নিচে আমাদের কাছে থাকবে 100 স্কোয়ার। তাহলে ওপরে আসবে a প্লাস বি, অর্থাৎ 109 প্লাস 100, আরেকটা আসবে 109 মাইনাস 100, বাই নিচে থাকবে 100 স্কোয়ার, মানে কটা শূন্য হয়ে যাবে, 4টা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কাছে আপাতত এলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমাদের কাছে কত আসলে, এখানে 109 আর 100 মানে 209, 209 ইন্টু 9, তাহলে 209কে যদি 9 দিয়ে গুণ করে দাও তাহলে কত হবে 181881 পি, বাই নিচে কত থাকবে 4টা শূন্য। ঠিক আছে, আমরা এখানে ডাইরেক্ট করে দিলাম, এটা 209 ইন্টু 9 একবারে করে দিলাম 1881 পি বাই 1000। এবার আমরা এখানেই সরল সুদ বের করে নিচ্ছি, সরল সুদ। তাহলে সরল সুদের সূত্র কি, I = PRT/100, তাই তো, এটাই হচ্ছে আমাদের সরল সুদের সূত্র। আচ্ছা যদি এটাই হয় তাহলে পি মানে আমাদের কাছে পি জানা নেই, আর মানে আমাদের কাছে 9 ইন্টু টি মানে সময় আমাদের কাছে 2/100, তাহলে আমাদের কাছে থাকলো 18 পি বাই 100। তোমাকে বলেছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর, অর্থাৎ পার্থক্য তোমাকে কত বলে দিয়েছে, পার্থক্য তোমাকে বলে দিয়েছে 129.60। তার মানে শর্তে, তাহলে আমরা বলতে পারি শর্তে এই যে এটা, অর্থাৎ 1881 পি বাই 1000, অর্থাৎ 10,000 মাইনাস 10,000 মাইনাস 18 পি বাই 100, এটা মানেই 129.60। ঠিক আছে, এটাই আমাদের বলে দিয়েছে। আচ্ছা আমরা এটা মিটিয়ে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার জন্য, কারণ আমাদের জায়গা লাগবে। তাহলে এর পরের স্টেপটা আমরা এখান থেকে করছি, লসাগু নিয়ে নাও। 10,000 এবং 100 এর লসাগু কত হবে, 10,000ই হবে। 10,000 কেটে যাবে, তাহলে এখানে থাকবে 1881 পি মাইনাস,
এবার এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যাবে, তাহলে থাকবে দুটো। 18-র সাথে 100 গুণ হলে কত হয়ে যাবে? 1800 পি ইকুয়াল টু ওদিকে থাকবে 12960 বাই পয়েন্ট যদি উঠিয়ে দাও তাহলে কত আসবে? 100। শূন্য শূন্য কেটে দাও। আচ্ছা, আমাদের কাছে থাকবে তাহলে 81 পি বাই এখানে থাকলো 10,000, আর এখানে থাকলো 1296 বাই 10। নিচের শূন্য শূন্য কেটে দাও, তাহলে পি ইকুয়াল টু এই পুরোটা ওদিকে গিয়ে ঘুরে যাবে, তাহলে অর্থাৎ 1296 ইন্টু 1000 বাই 81। এবার যদি তোমরা ছোট ছোট করে কাটো তাহলে কেটে দাও। আর কেউ যদি ভাবো না আমি ডাইরেক্ট 81 দিয়ে একবারে কাটবো, তাহলে 81 দিয়ে একবারেই কাটতে পারো। তাহলে কত হবে? 81 দিয়ে যদি আমরা ভাগ করে নিই ডাইরেক্ট 1296, তাহলে 81 এককে 81, 8 থাকলো 486, তাই 6 দিয়ে যদি গুণ করো তাহলে 486 পেয়ে যাবে, অর্থাৎ 16। তার মানে আমাদের এখানে আসলো 16, তাহলে পি ইকুয়াল টু আমাদের কাছে কত হয়ে গেল? 16,000। তাহলে আসল আমরা পেয়ে গেলাম 16,000। আচ্ছা, এটা আমরা করছিলাম 12 নম্বর অঙ্ক। এরপরে 13 নম্বর অঙ্কটা তোমরা সেমভাবে করে নেবে। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসছি, অর্থাৎ আমরা 14 আর 15-র মধ্যে যে কোনো একটা করব, 14 বা 15। ধরো 15 নম্বরটাই করছি আমরা, 14 নম্বর সেম অঙ্ক আছে, তোমরা করে নেবে। এখানে কোন সূত্রে যাবে বলছে, যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর, এখানে দেখো সুদের হার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ প্রথম বছর চক্রবৃদ্ধি সুদের হার কত হয়ে যাচ্ছে? 5%, এবং পরের বছর চক্রবৃদ্ধি সুদের হার কত হয়ে যাচ্ছে? তোমার 6%। এবার বলছে তবে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে আমরা আর ডাটা লেখার দরকার নেই, আর যদি লিখতে চাও তো লিখে নিতে পারো। এখানে R1 আর R2, R1 মানে প্রথম বছরের এবং R2 মানে হচ্ছে দ্বিতীয় বছরের, ঠিক আছে? তোমরা যদি চাও লিখে নিতে পারো। R1 মানে 5%, আর দ্বিতীয় বছরের ক্ষেত্রে R2 মানে হচ্ছে 6%। আর সময় আমাদের বলে দিয়েছে 2 বছর, তো 2 বছর এখানে সময়ের কোনো দরকার নেই। আর আসল আমাদের বলে দিয়েছে 5,000 টাকা সম্ভবত, তাহলে আসল বলে দিয়েছে 5,000 টাকা। তাহলে 2 বছরের তোমাকে এখানে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তো আমরা সমূল চক্রবৃদ্ধি বের করে নিই, তারপরে চক্রবৃদ্ধি সুদ বের করব। তাই 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাবে? P ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100, এটাই হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সূত্র। P মানে আমাদের কাছে কত? আসল 5,000 ইন্টু 1 প্লাস 5/100, আর এখানে থাকলো 1 প্লাস 6/100। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে 5,000 ইন্টু এখানে লিখতে পারো 105/100, আর এখানে লিখতে পারো 106/100। 0 0 0 0, এখানকার একটা শূন্য কেটে দাও। 106 আর 105 গুণ করে নাও। 106 আর 105 গুণ করলে তোমাদের আসবে অর্থাৎ এরকম আসবে তোমাদের। আচ্ছা, এর সাথে আবার 5 গুণ করতে হবে, তাহলে 5 যদি গুণ করে নাও তাহলে কত আসবে? 5 যদি গুণ করো তাহলে আসবে এটা আসবে 5565 বাই নিচে 10, 0 0 কেটে দাও, তাহলে আমাদের আসবে 5565। এটা আমাদের আসলে সমূল চক্রবৃদ্ধি। এবার যদি আমরা চক্রবৃদ্ধি সুদ বের করি, তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে কি হয়ে যাবে? আসলটা বাদ হয়ে যাবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে হয়ে যাবে 5565 থেকে আসলটা বাদ, অর্থাৎ 5,000 টাকা বাদ দিয়ে দাও। তাহলে যদি 5,000 টাকা বাদ দিয়ে দাও তাহলে কত আসবে? 565 টাকা। এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? নেক্সট পরের অঙ্ক।